তারিখটা ছিল 28শে ডিসেম্বর 2022। সকাল তখন 6টা বাজে। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার একটি হাসপাতালে একজন লোক কাঁদতে কাঁদতে ছুটে আসলো। আর সে বলল যে পথে 3জন লোক তাদের ওপর আক্রমণ করে এবং তার স্ত্রীকে গুলি করে। গুলিবর্ষণের খবর শোনা মাত্রই হাসপাতালে হট্টগোল শুরু হয় এবং ডাক্তাররা গাড়ির কাছে ছুটে আসেন। গুলিটি কানের ঠিক কাছেই ছোড়া হচ্ছিল। তদন্তের পরপরই গাড়িতে শুয়ে থাকা মহিলাকে মৃত ঘোষণা করা হয়। তদন্তে জানা যায় যে মৃত মহিলা কোনো সাধারণ মহিলা নন, বরং তিনি ঝাড়খণ্ডের একজন সুপরিচিত নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। জানা যায় মেয়েটির ভালো নাম রিয়া কুমারী, কিন্তু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে ঈশা আলিয়া নামে পরিচিত ছিলেন। মামলাটা যেহেতু হাই প্রোফাইল ছিল, তাই পুলিশ তাড়াতাড়ি সক্রিয় হন এবং মামলার যাঁচ পড়তাল শুরু করেন। পুলিশের যাঁচে অনেক বড়সড় অবাক করা তথ্য সামনে আসে। তো আসলে রিয়া কুমারী বা ঈশা আলিয়ার হত্যা কে করেছিল আর কেন, জানার জন্যে এই ভিডিওটা শেষ অবধি দেখুন। অবাক করা অনেক তথ্য আপনাদের সামনে আসবে। এবার আসি ঘটনায়। ঈশা আলিয়া ঝাড়খণ্ড এবং তার আশেপাশের রাজ্যের একটি জনপ্রিয় চেহারা ছিলেন। ইউটিউবের দুনিয়ায়ও তার অনেক ফ্যান ফলোয়িং ছিল, যা আজ অবধি রয়েছে। ঈশা একটা মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মেছিলেন, আর সে পড়াশোনার সাথে সাথে অ্যাক্টিংয়ের চর্চাও করতে ভালোবাসত। তাই সে তার সেই শখ পূরণের জন্যে সুযোগের খোঁজে ছিল। আর যেহেতু সে খুব ট্যালেন্টেড ছিলেন, তাই জন্যে সে খুব তাড়াতাড়ি সেই সুযোগও পেয়ে গেছিল। খুব কম বয়সেই সে মিউজিক অ্যালবামে কাজ করতে শুরু করে দেয়, আর সবাই তাকে খুব পছন্দও করতে শুরু করে। আর খুব কম সময়ের মধ্যেই সে জনপ্রিয় হয়ে যায়। ঝাড়খণ্ডের সাথে সাথে সে আশেপাশের রাজ্যের অনেক মিউজিক অ্যালবামেও কাজ করতে শুরু করে, আর বড় বড় ডিরেক্টর আর প্রডিউসারদের সাথে সে কাজ পায়, বড় বড় প্রজেক্টে কাজ করার সুযোগ পায়। আর তার পারিশ্রমিকও বেশ ভালোই ছিল। কাজের মধ্যেই রিয়ার প্রকাশ কুমার নামে এক ব্যক্তির সাথে আলাপ হয়। প্রকাশ কুমার ঝাড়খণ্ড ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নামী ফিল্ম আর মিউজিক ভিডিও প্রডিউসার ছিলেন। সে রিয়াকে তার সাথে কাজ করার অফার দেয়, আর রিয়া সেই কাজের জন্যে হ্যাঁ বলে দেয়। তারপর তারা দুজন একসাথে একটি মিউজিক ভিডিওর কাজে যোগ দেন। কাজের কারণেই রোজই রিয়ার প্রকাশের সাথে দেখা হয়। রোজ দেখা হতে হতে তাদের আলাপ প্রেমে পরিণত হয়। এরপর প্রকাশ রিয়াকে বিয়ে করার প্রস্তাব দেয়। রিয়া অনেক স্বপ্ন নিয়ে প্রকাশকে বিয়ের জন্য হ্যাঁ বলে, কিন্তু রিয়া জানতো না যে তার বিয়ের পরপরই তার জীবন ছারখার হয়ে যাবে, কারণ বিয়ের পরেই সে প্রকাশের আসল রূপ জানতে পারে। প্রকাশের আসলে আগেও একটা বিয়ে ছিল, সেই বিয়ে থেকে তার 3 সন্তানও আছে। তারপরেও সে রিয়াকে ধোঁকা দিয়ে তাকে বিয়ে করে। রিয়াকে তার আগের স্ত্রীর ব্যাপারে না জানিয়ে তাকে বিয়ে করে। প্রাথমিকভাবে এই বিষয় নিয়ে রিয়া এবং প্রকাশের মধ্যে অনেক ঝগড়া হয় এবং তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু কিছু সময় পর দুজনের মধ্যে সম্পর্ক আর আগের মতো থাকে না। প্রকাশ রিয়ার সাথে ঝাড়খণ্ড ছেড়ে কলকাতায় থাকতে শুরু করে। এখানেই থেকে রিয়া একজন নৃত্যশিল্পী হিসেবে তার ক্যারিয়ার চালিয়ে যান এবং তিনি একের পর এক অনেক আঞ্চলিক ভাষায় মিউজিক অ্যালবামে কাজ করে চলেছিলেন। ইউটিউব জগতেও তিনি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন। রিয়ার পেশাগত জীবনও খুব ভালো চলছিল এবং ব্যক্তিগত জীবনেও কিছুটা উন্নতি হচ্ছিল। এখন রিয়াও একটি সন্তানের মা হয়ে গেছিল। রিয়া একটি কন্যা সন্তানকে জন্ম দিয়েছিল। সামগ্রিকভাবে তাদের দুজনেরই জীবন ভালোই চলছিল, কিন্তু 2022 সালের শেষে সব কিছু বদলে যায়। যথারীতি নববর্ষের কয়েকদিন আগে রিয়া তার স্বামীর সাথে কাজের জন্য ঝাড়খণ্ডে আসে এবং তারপর 28শে ডিসেম্বর 2022 তারিখে এরা ঝাড়খণ্ড থেকে কলকাতায় ফিরে যেতে শুরু করে।
রিয়া এবং প্রকাশ কলকাতায় তাদের বাড়ি পৌঁছতে সক্ষম হয় না। তার আগেই তাদের সাথে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। প্রকাশ কুমার হাওড়া জেলার একটি হাসপাতালে ছুটে যান। প্রকাশের দাবি অনুযায়ী হাওড়ার বাগনান সেতারে NH-16 কাছে কোনো গুরুত্বপূর্ণ কাজে তিনি ভোরে গাড়ি থেকে নেমেছিলেন। তারপর 3 জন মুখোশধারী লোক সেখানে এসে প্রকাশকে মারধর শুরু করে এবং তার জিনিসপত্র লুট করার চেষ্টা করে। এই সব ঘটতে দেখে গাড়িতে বসে থাকা রিয়া তার 3 বছরের মেয়েকে গাড়ির ভেতরে রেখে গাড়ি থেকে নেমে প্রকাশকে সাহায্য করতে আসে। প্রকাশের বক্তব্য অনুসারে 3 জন গুন্ডা ডাকাতি করার চেষ্টা করে এবং তাকে প্রচণ্ড মারধর করে। সেই সব দেখে রিয়া যখন গুন্ডাটিকে থামানোর চেষ্টা করছিল তখন একজন গুন্ডা তার বন্দুক বের করে রিয়াকে গুলি করে। প্রকাশের মতে ভোর 5:30 থেকে 6টার মধ্যে তার সাথে এই ডাকাতির ঘটনা ঘটে। প্রকাশের মতে রিয়াকে গাড়ির বাইরে গুলি করা হয়েছিল। তাই যখন গুন্ডারা তাকে গুলি করে পালিয়ে যায় তখন সে রিয়াকে গাড়িতে তুলে হাসপাতালের খোঁজ শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে কিছু লোককে দেখতে পায় এবং তাদের জিজ্ঞাসা করে যে কাছাকাছি কোনো হাসপাতাল আছে কিনা। জবাবে সেখানে উপস্থিত লোকের প্রকাশকে একটি ঈশ্বানী হাসপাতালের কথা বলে। প্রকাশ তার স্ত্রীকে নিয়ে সেখানে ছুটে যায় এবং তাকে সব কিছু বলে। প্রকাশের কথা শুনে ডাক্তারের দল গাড়িতে পৌঁছয় এবং নিশ্চিত করে যে রিয়া কুমারী মারা গেছেন। এটি ছিল হাওড়া সদর হসপিটাল। রিয়ার মৃত্যুর খবর শুনে প্রকাশ পাগলের মতো আচরণ করতে শুরু করে এবং চিৎকার করতে শুরু করে। এদিকে হাসপাতাল প্রশাসনের দেওয়া তথ্যের পর কলকাতা পুলিশের একটি দলও হাসপাতালে পৌঁছয় এবং কাগজপত্র সম্পন্ন করার পর রিয়ার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় এবং প্রকাশকে সেখানে বসে থাকতে বলা হয়। প্রকাশ এবং রিয়া যে গাড়িতে ভ্রমণ করছিল তাও পুলিশ জব্দ করে নেয় এবং ফরেন্সিক তদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনা সম্পর্কে প্রকাশকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে প্রকাশের বক্তব্য পরিবর্তন হতে থাকে। প্রথমে সে বলে যে সে প্রস্রাব করার জন্য গাড়ি থেকে নেমেছিল। কিছুক্ষণ পর সে বলে যে মেয়ে কাঁদতে শুরু করেছিল, তাই আমরা গাড়ি থামিয়ে দিয়েছিলাম। সামগ্রিকভাবে পুলিশ বক্তব্যের পরিবর্তন দেখে সন্তুষ্ট হয় না এবং প্রকাশকে জিজ্ঞাসাবাদের ধারাবাহিকতা আরও দীর্ঘোত্তর করে যায়। জিজ্ঞাসাবাদে প্রকাশ পুলিশকে বলে যে গাড়ি থেকে নামার সাথে সাথেই হঠাৎ 3 জন লোক এসে তাকে মারধর শুরু করে। যখন তারা 3 জন প্রকাশকে মারছিল তখন রিয়া তাদের থামাতে আসে এবং একজন রিয়াকে গুলি করে। প্রকাশের এই বক্তব্যে পুলিশ বিশ্বাস করে না, কারণ প্রকাশের শরীরে কোনো আঘাতের চিহ্নই ছিল না। কিভাবে সম্ভব যে একজন অন্যজনকে গুলি করে যখন তার সাথে থাকা অন্যজনকে আঁচড়ের দাগও হয় না? প্রকাশ দাবি করেছিল যে সে NH-16 মাহেশপুর রেখার সেতুর কাছে তার গাড়ি থামিয়েছিল। পুলিশ এটিও প্রশ্ন করে কারণ এটি এমন একটি জায়গা যেখানে পার্কিংয়ের কোনো জায়গা ছিল না। তাহলে প্রকাশ কিভাবে এখানে গাড়ি থামাতে পারে? প্রকাশ পুলিশের সামনে একটি বিবৃতি দেয় যে কিছু লোক তাকে আক্রমণ করেছিল। এই দাবি নিশ্চিত করার জন্য পুলিশ যখন সেই এলাকায় উপস্থিত সমস্ত সিসিটিভি ফুটেজ অনুসন্ধান শুরু করে তখন পুলিশ এমন একটিও সিসিটিভি ফুটেজ খুঁজে পায় না যার মাধ্যমে জানা যায় যে কেউ প্রকাশকে আক্রমণ করেছিল। অনেক জিজ্ঞাসাবাদের পর প্রকাশ কুমার নিজেই পুলিশের সন্দেহের আওতায় আসে। তবে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার আগে পুলিশ গাড়ির ফরেন্সিক পরীক্ষা এবং রিয়ার পোস্টমর্টম রিপোর্টের জন্য অপেক্ষা করে। রিয়ার পোস্টমর্টম রিপোর্ট এলে ভিন্ন এক তথ্য বেরিয়ে আসে। প্রকাশের মতে সকাল 6টার দিকে 3 জন ব্যক্তি বিস্ফোরক দিয়ে তার উপর আক্রমণ করে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে দাবি করা হয়েছে যে রিয়াকে কমপক্ষে রাত 1টা থেকে 2টোর মধ্যে গুলি করা হয়েছিল। গাড়ির ফরেন্সিক রিপোর্টও যখন পুলিশের সামনে আসে তখন প্রকাশের ওপর পুলিশের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। আসলে ফরেন্সিক রিপোর্ট অনুসারে গাড়ির ভেতর একটি 9 মিলিমিটার বুলেটের খোসা পাওয়া যায়। এখন যদি প্রকাশের দাবি অনুসারে রিয়াকে গাড়ির বাইরে গুলি করা হয় তাহলে এই খোসা
গাড়ির ভেতরে কিভাবে এসেছিল। পুলিশ তখনও তদন্ত করছিল যখন রিয়ার মৃত্যুর খবর শুনে রিয়ার ভাই এবং মা রাঁচি থেকে কলকাতায় আসেন এবং প্রকাশের বিরুদ্ধে তাদের মেয়ের হত্যার মামলা দায় করেন। এই লোকেরা আরও একটি জিনিস প্রকাশ করে যে প্রায় কদিন আগেই রিয়া এবং প্রকাশের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছিল, যার পরে প্রকাশ বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে সে হঠাৎ বাড়ি ফিরে আসে এবং তারপর রিয়াকে কলকাতায় নিয়ে আসে। রিয়ার মা আরও একটি তথ্য প্রকাশ করেন যে এর আগেও প্রকাশ রিয়াকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু রিয়া তখন পালিয়ে গেছিল। এখন পুলিশ অভিযুক্তদের খুঁজছে। যদি আমরা তদন্তের ধারাবাহিকতা শুরু করি তাহলে অবশেষে প্রকাশ কুমারের সমস্ত মিথ্যা ফাঁস হয়ে যায়। তদন্তে প্রকাশিত তথ্য অনুসারে প্রকাশ রিয়াকে বিয়ে করেছিল, কিন্তু সে এই বিয়ে শুধুমাত্র রিয়ার টাকা নেওয়ার জন্য করেছিল। রিয়ার কাছে নিজেকে ভালো দেখানোর জন্য সে তার স্ত্রীর কাছ থেকেও দূরে থাকত, যদিও বাস্তবে সে এখন তার প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ রেখেছিলেন। বিয়ের কিছু সময় পরে প্রকাশ রিয়াকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে সফল হয় না। শেষ পর্যন্ত প্রকাশ তার এক ভাই সন্দীপ কুমারের সাথে রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তারা সবাই মিলে পরিকল্পনা করে যে রিয়াকে তারা হত্যা করবে এবং তারপর সেই হত্যাকাণ্ডকে ডাকাতিতে রূপান্তরিত করবে। এই সব প্ল্যানিংয়ের পর প্রকাশ রিয়ার সাথে ঝগড়া করার পরেও রিয়ার কাছে ফিরে আসে। সে আনন্দের সাথে তার সাথে কয়েকদিন থাকে এবং তারপর তার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সে রিয়ার সাথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথে যখন রিয়া ঘুমিয়ে পড়ে, প্রকাশ আর তার ভাই সন্দীপ কুমার রিয়ার মাথার খুব কাছ থেকে গুলি করে। এরপর সন্দীপ সেখান থেকে পালিয়ে যায়। এই খুনটাকে ডাকাতিতে রূপান্তর করার চেষ্টায় সংগঠিত খুনের মতো করে দেখানোর জন্য প্রকাশ রিয়ার মৃতদেহ খুব সাবধানে গাড়িতে রাখে এবং এগিয়ে আসে। তারপর সে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং তার বানানো গল্প বলে। এরপর অর্থাৎ খুনের পরের দিন মানে 29শে ডিসেম্বর 2022 সালে পুলিশ রিয়ার স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করে। প্রকাশ তার জবানবন্দিতে ষড়যন্ত্রে তার ভাই সন্দীপের কথাও উল্লেখ করেছিল। তাই পুলিশের দল সন্দীপকে খুঁজতে শুরু করে এবং অবশেষে 31শে ডিসেম্বর 2022 তারিখে সন্দীপকেও গ্রেফতার করা হয়। এখন পুলিশ রিয়ার 2 খুনিকে গ্রেফতার করেছে। রিয়ার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে প্রকাশের প্রথম স্ত্রীও এই ষড়যন্ত্রে জড়িত। পুলিশ সেই তদন্ত করছে। প্রকাশ এবং সন্দীপকে একজন বন্দুক সরবরাহকারী ব্যক্তিরও নাম এখানে উল্লেখ করা হয়, তার নাম ছিল সন্দীপ। এখন পুলিশ এই দ্বিতীয় সন্দীপেরও খোঁজ শুরু করে, কিন্তু কয়েক সপ্তাহ পরই সন্দীপের সন্ধানও পাওয়া যায় না। তবে কলকাতা পুলিশ সাহস হারায় না এবং দিনরাত কঠোর পরিশ্রমের পর গোপন তথ্যের ভিত্তিতে 2023 সালের ফেব্রুয়ারিতে বিহারের রাজধানী পাটনার কাছে একটি গ্রাম থেকে সন্দীপের সন্ধান পায় এবং তাকে গ্রেফতার করে। পুলিশ এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত 3 অপরাধীর নাম জানতে পেরেছিল, কিন্তু পুলিশ এখনও হত্যার আসল কারণ খুঁজে পেতে পারেনি। প্রথমে দাবি করা হয়েছিল যে প্রকাশ কেবল রিয়াকে ছেড়ে দিতে চেয়েছিলেন এবং সেই কারণেই তিনি খুনটি করেছিলেন, কিন্তু আরও তদন্তে জানা গেছে যে প্রকাশ আসলে লক্ষ লক্ষ টাকার ঋণে ডুবেছিলেন। তার আগে কিছু চলচ্চিত্র পরিকল্পনা ব্যর্থ হয়েছিল এবং ঋণ পরিশোধ করতে অক্ষম ছিলেন। এরপরে তিনি সিদ্ধান্ত নেন যে যদি রিয়ার দুর্ঘটনাক্রমে মারা যায় তাহলে রিয়ার লক্ষ লক্ষ টাকার বীমা থেকে তিনি টাকা পাবেন। যদি আমরা এই মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বলি তাহলে 3 অভিযুক্তই কারাগারে। পুরো মামলাটি এখনও আদালতে রয়েছে।
সেখানে পূর্ণ শুনানির পরে এখনও সাজা ঘোষণা করা হয়নি। যদিও আদালত সিদ্ধান্ত নেবে রিয়ার খুনিদের কী শাস্তি হওয়া উচিত, তবে আপনাদের মতে যদি এই অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হয় তাহলে তাদের শাস্তি পাওয়া উচিত বলে আপনাদের মনে হয়। আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আমাদের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিন, আর বেল আইকনটি টিপতে ভুলবেন না নোটিফিকেশন চালু করার জন্য। অপরাধ জগতের সাথে সম্পর্কিত এই ধরনের হৃদয় বিদারক সত্য গল্পের জন্যে আমাদের সাথেই থাকুন।